হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি নিয়ে এসেছি লেখক সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা গোয়েন্দা সিরিজের ছিন্নমস্তার অভিশাপ গল্পটির অন্তিম পর্ব। তো চলুন রহস্যের সমাধান জানতে শুরু করি আজকের অন্তিম পর্ব। ফেলুদার কথা মতো আমিও সেইটাই করার চেষ্টা করছি। খাঁচার বাইরে বাঘ এর আগেও দেখেছি, যেটার কথা রয়্যাল বেঙ্গল রহস্যে আছে, কিন্তু সেখানে আমাদের সঙ্গে আরও অনেক লোক ছিল। শিকারি আর বন্দুক তো ছিলই, সবচেয়ে বড় কথা ফেলুদা ছিল। তার উপরে আমি আর লালমোহনবাবু ছিলাম গাছের ওপর, বাঘের নাগালের বাইরে। এখানে আমরা তিনজনে দাঁড়িয়ে আছি খোলা রাস্তায়, যার দুদিকে বন আর অদূরে একটা পাহাড়, যাতে ভল্লুক আছেই, আর সময়টাও সন্ধে। এই সময় এই অবস্থায় আমাদের থেকে হাত 50 দূরে পশ্চিম দিকের বন থেকে বেরিয়ে বাঘটা রাস্তার উপর উঠল। আমরা তিনজনে ঠিক একসঙ্গে একই সময় বাঘটা দেখেছি, কারণ আমার সঙ্গে অন্য দুজনও ঠিক সেইভাবেই কাঠ হয়ে গেল। হরিপদবাবু বাঁ হাতটা গাড়ির দরজার দিকে বাড়িয়েছিলেন, সেটা বাড়ানোই রয়ে গেল। লালমোহনবাবু নাক ছাড়বেন বলে ডান হাতের বুড়ো আঙুল আর তর্জনীটা নাকের দুপাশে ধরে শরীরটা একটু সামনের দিকে ঝুঁকিয়েছিলেন। তিনিও সেইভাবেই রয়ে গেলেন। আমি ধুলো ঝাড়বার জন্য আমার ডান হাতটা আমার জিন্সের পিছন দিকে নিয়েছিলাম, তার ফলে শরীরটা একটু বেঁকে গিয়েছিল। বাঘটা দেখার বলে শরীরটা সেই রকম বেঁকেই রইল। রাস্তায় উঠে বাঘটা ঠিক 4 পা গিয়ে থেমে গেল, তারপর মাথাটা ঘোরালো আমাদের দিকে। আমার তো পা কাঁপতে শুরু করেছে, বুকের ভেতরে কে যেন হাতুড়ি পিটছে, অথচ আমার চোখ কিছুতেই বাঘের দিক থেকে সরছে না। সঙ্গে সঙ্গে এটাও বুঝতে পারছি যে আমার ডান পাশে আবছা কালো জিনিসটা হচ্ছে লালমোহনবাবুর মাথা, আর সেটা ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। আন্দাজে বুঝলাম যে তার পা অবশ হয়ে যাওয়ার ফলে শরীরের ভার আর বইতে পারছে না। এটাও বুঝতে পারছিলাম যে আমার দৃষ্টিতে কি জানি গন্ডগোল হচ্ছে, কারণ বাঘের আউটলাইনটা বারবার ঝাপসা হয়ে যাচ্ছে, আর গায়ের কালো ডোরাগুলো স্থির না থেকে ভাইব্রেট করছে। সুলতান যে কতক্ষণ দাঁড়িয়ে আমাদের দেখলো সেটার আন্দাজ দেওয়া মুশকিল। মনে হচ্ছিল সময়টা অফুরন্ত। লালমোহনবাবু পরে বললেন যে কম করে নাকি 8-10 মিনিট। আমার মতে 8-10 সেকেন্ড যদিও, কিন্তু সেটাও যথেষ্ট বেশি। দেখা শেষ হলে পর মাথা ঘুরিয়ে নিয়ে আরও 4 পা ফেলে বাঘ রাস্তা পেরিয়ে গেল। সাহস একটু বাড়াতে ধীরে ধীরে ডান দিকে মাথা ঘুরিয়ে দেখলাম শাল, সেগুন, সরল, শিশু, শিমুল এবং আরও অনেক সব শুকনো গাছের জঙ্গলে সুলতান আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। আশ্চর্য এই যে এর পরেও আমরা অন্তত মিনিট খানেক, মানে লালমোহনবাবুর বর্ণনায় যেটা 15 মিনিট, প্রায় একইভাবে দাঁড়িয়ে রইলাম। তারপর তিনজনে কেবল 3টে কথা বলে গাড়িতে উঠলাম। হরিপদবাবু বললেন, চলুন। আমি বললাম, আসুন। আর লালমোহনবাবু, ছ। খুব বেশি ভয় নিয়ে কথা বলতে গেলে লালমোহনবাবুর এরকম হয় সেটা আমি আগেই দেখেছি। ডুয়ার্সে মোহিত সিংহরায়ের বাড়িতে আমরা তিনজনে এক ঘরে শুয়েছিলাম। একদিন রাত্রে ঘরের বন্ধ দরজাটা হাওয়াতে খটখট করায় উনি কে না বলে খেয়ে বলেছিলেন,
হরিপদবাবুর নার্ভটা দেখলাম মোটামুটি ভালো। ফেরার পথে স্টিয়ারিং হুইলে হাতটাত কাঁপেনি। উনি নাকি এর আগেও রাস্তায় বাঘ দেখেছেন, ওই জামশেদপুরে ড্রাইভারি করার সময়। বাড়ি ফিরে দেখি ফেলুদা তখনও মহেশবাবুর ডায়েরিতে ডুবে আছে। আমার মনে হচ্ছিল সুলতানের খবরটা লালমোহনবাবু দিতে পারলে খুশি হবেন, তাই আমি আর কিছু বললাম না। ভদ্রলোক লেখেন টেকেন বলেই বোধহয় সরাসরি খবরটা না দিয়ে একটু পায়তারা কষে নিলেন। বার দুদিন হু 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 করে কি একটা গানের সুর ভেজে নিয়ে বললেন, আচ্ছা তবেশ, বাঘের পায়ের তলায় বোধহয় প্যাডিং থাকে, তাই না? আমি তো মজা দেখছি, বললাম, তাই তো শুনেছি। নিশ্চয়ই তাই, নইলে এত কাজ দিয়ে গেল, আর কোনো শব্দ হলো না। লালমোহনবাবুর পায়তারা কিন্তু মাঠেই মারা গেল। ফেলুদা আমাদের দিকে চাইলেও না, কেবল একটা ডায়েরি সরিয়ে রেখে আর একটা হাতে নিয়ে বলল, আপনারা যদি বাঘটাকে দেখে থাকেন তাহলে কটার সময় কোনখানে দেখেছেন সেটা বন বিভাগে ফোন করে জানিয়ে দেওয়া উচিত ইমিডিয়েটলি। লালমোহনবাবু বললেন, টাইম হচ্ছে 5:33, লোকেশন রামগড়ের রাস্তায় 11 কিলোমিটারের পোস্টের পরের কালভার্টের কাছে। বেশ তো, পাশের ঘরে ডিরেক্টরি রয়েছে, অফিসে তো এখন কেউ নেই। আপনি একেবারে ডিএফওর বাড়িতে ফোন করে জানিয়ে দিন, ওদের উপকারী হবে। আচ্ছা, হুঁ, তাহলে লালমোহনবাবুকে দেখলাম মাসি এগুলোকে টান করে নিচ্ছেন। কিভাবে পুট করা যায় ব্যাপারটা? ইংরেজিতেই বলবো? হিন্দি ইংরেজি যেটাই বেশি দখল তাতেই বলবেন। দ্য টাইগার উইচ এসকেপড ফ্রম দি, এসকেপটি বলবো তো? সহজ করে নিয়ে র্যান অ্যাওয়েও বলতে পারেন। এসকেপটা বোধহয় ম্যানেজ করতে পারবো। তাহলে তাই বলুন। নম্বর বার করে দিল। ফোনটাও বোধহয় আমি করে দিলে ভালো হতো, কারণ লালমোহনবাবু, দি সার্কাস উইচ এসকেপড ফ্রম দি গ্রেট ম্যাজেস্টিক টাইগার ইথুড়ি বলে থেমে গেলেন। ভাগ্যিস ভদ্রলোক কথাটা খুব চেঁচিয়ে বলেছিলেন। ফেলুদা পাশের ঘর থেকে শুনতে পেয়ে দৌড়ে এসে টেলিফোনটা ওর হাত থেকে ছিনিয়ে খবরটা নিজেই দিয়ে দিল। ফেলুদার ঘরেই চা এনে দিল বুলাকি প্রসাদ। আমরা আসার আগেই বাঘের হাতে চন্দ্রনের জখম হওয়ার খবরটা ফেলুদা বুলাকি প্রসাদের কাছেই পেয়ে গিয়েছিল। ফেলুদার ধারণা কারান্ডিকা ছাড়া এই বাঘ জ্যান্ত ধরার সাধ্যি কারণ নেই। লালমোহনবাবু গরম চায়ে একটা সশন্ত চুমুক দিয়ে বললেন, তো কিছু পেলেন নাকি ও ডায়েরিতে? নাকি অরুণবাবুর কথাই ঠিক? আপনি বলুন না। ফেলুদা একটা ডায়েরি খুলে লালমোহনবাবুর দিকে এগিয়ে দিল। লালমোহনবাবু পড়লেন, সেলফ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ক্লাব মিটিং অন 8/4/46। তারপর আর একটা পাতা খুলে পড়লেন, টি পার্টি অ্যাট ব্রিক সুদর্শন। আর তারপরের পাতায় ট্রায়াল ফর নিউ স্যুট অ্যাট শাকুরস 4 PM। কি মশাই, এসব খুব তাৎপর্যপূর্ণ বুঝি? তোপসে, তোর কি মনে হয়? আমি লালমোহনবাবুর পিছন দিয়ে ঝুঁকে পড়ে দেখছিলাম। এবার ডায়েরিটা হাতে নিয়ে নিলাম। আলোর কাছে আন, বলল ফেলুদা। টেবিল ল্যাম্পের নিচে ডায়েরিটা ধরে চোখটা কাছে নিতে একটা শিহরণ খেলে গেল আমার শীত দাঁড়ায়। বেশ বড় সাইজের ডায়েরি,
তার পাতার মাঝখানে ফাউন্টেন পেনে ইংরেজিতে লেখা ছাড়া আরও অন্য লেখা রয়েছে, যেটা প্রায় চোখে দেখা যায় না। পাতার একেবারে উপরের দিকে ছাপা তারিখের উপরেও খুব সরু একটা কাটা হার্ড পেন্সিল দিয়ে খুদে খুদে অক্ষরে হালকা লেখা। কি দেখলি? বাংলা লেখা। কি লেখা? এই পাতাটায় লেখা যে 5-এর বশে বাহন ধ্বংস। সর্বনাশ, বললেন লালমোহনবাবু। এ যে আবার হেঁয়ালি দেখছি মশাই। তা তো বটে। এবার এটা দেখুন। এটা 1938 অর্থাৎ প্রথম বছরের ডায়েরি, আর ওইটাই পেন্সিলে প্রথম সাংকেতিক লেখা। 1938-এর ডায়েরির প্রথম পাতাতেই লিখেছেন ভদ্রলোক যে শম্ভু 2-5-এর বশ। শম্ভুটি কে? ভদ্রলোক নিজের বিষয়ে বলতে গেলে সবসময় শিবের কোনো না কোনো নাম একটা ব্যবহার করেন। শিবের নাম তো হলো, কিন্তু 2-5-এর বস তো বোঝা গেল না। রিপু বোঝেন? মানে ওই ছেঁড়া কাপড় সেলাই টেলাই করা বলছেন? আপনি ফার্সি আর সংস্কৃত গুলিয়ে ফেলছেন লালমোহনবাবু। আপনি যেটা বলছেন সেটা হলো রিফু, আর আমি যেটা বলছি সেটা হলো রিপু। ওহো, মানে ষড়রিপু, মানে শত্রু। শত্রু। এবার মানুষের এই 6টি শত্রুর নাম করুন তো। ভেরি ইজি। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। বলো না, অর্ডারে ভুল। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। অর্থাৎ 2 আর 5 হলো ক্রোধ আর মদ। ওয়ান্ডারফুল, বললেন লালমোহনবাবু। এ তো মিলে যাচ্ছে মশাই। এবারে তাহলে প্রথমটা আরেকবার দেখুন, এটাও মিলে যাবে। এবারে আমার কাছেও ব্যাপারটা সহজ হয়ে গেছে। বললাম, বুঝেছি, 2-এর বশে বাহন ধ্বংস হচ্ছে, মানে রাগের মাথায় গাড়ি ভাঙা। ভেরি গুড, বলল ফেলুদা। তবে 2-5 নিয়ে একটা সংকেতের এখনো সমাধান হয়নি। যে ডায়েরিগুলো দেখা হয়ে গেছে সেগুলোর বিশেষ বিশেষ জায়গায় কাগজ গুজে রেখেছে ফেলুদা। তারই একটা জায়গা খুলে আমাদের দেখালো। লেখাটা হচ্ছে 2 + 5 = x। লালমোহনবাবু বললেন, এক্স তো মশাই আননোন কোয়ান্টিটি, ওটা বাদ দিন। আর সব সংকেতেরই যে একটা গুরুত্বপূর্ণ মানে থাকবে সেটাই বা ভাবছেন কেন? ফেলুদা বলল, যেখানে একটা লোক বছরে 365 দিনে মাত্র 15-20 দিন সংকেতের আশ্রয় নিয়েছে, সেখানে কারণটা যে জরুরি তা তো বোঝাই যাচ্ছে। কাজেই ওই এক্সের রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। ওই তারিখের কাছাকাছি কোনো লেখা থেকে কোনো হেল্প পাচ্ছেন না? ওর 10 দিন পরে আর একটা সংকেত আছে, দেখুন। এটাও আমার কাছে অসম্ভব কঠিন বলে মনে হলো। লেখাটা হচ্ছে অনর্গল আর ঘৃতকুমারী। ফেলুদা বলল, লোকটা যে কথা নিয়ে কি না করেছে তাই ভাবছি। আপনি ধরে ফেলেছেন? আপনিও পারবেন একটু হেল্প করলে। ঘৃতকুমারী তো কবরেজির ব্যাপার মশাই। হ্যাঁ, ঘৃতকুমারীর তেল মাথায় মাখলে মাথা ঠান্ডা রাখে, অর্থাৎ রাগ কমায়। কিন্তু তেল যে অনর্গল মাখতে হয় এ তো জানতুম না মশাই। ফেলুদা হেসে বলল, আপনি
ড্যাশটা অগ্রাহ্য করছেন কেন? ওটারও তো একটা মানে আছে। আর অর্গল মানে জানেন তো? কপাট, খিল। এবার ওই দ্বিতীয় মানেটার সঙ্গে একটা নেগেটিভ জুড়ে দিন। অখিল! আমি চেঁচিয়ে উঠলাম। তার মানে অখিলবাবু ওকে ওই ঘৃতকুমারী ব্যবহার করতে বলেছিলেন? সাবাস, এবার পরেরটা দেখ। 3 পাতা পরে পড়ে দেখলাম আজ থেকে 5 বাদ। তার মানে মহেশবাবু মদ ছেড়ে দিলেন, কিন্তু তার 1 মাস বাদেই মহেশবাবু লিখছেন ভোলানাথ ভোলে না, আবার 5 আর 5এই বিস্মৃতি। ফেলুদা বলল, কিছু একটা ভুলে থাকার জন্য মহেশবাবু আবার মদের আশ্রয় নিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি ভুলতে চাইছেন? লালমোহন বাবু আর আমি মাথা চুলকোলাম। মহেশবাবু বলেছিলেন যে তার জীবনে অনেক রহস্য। এখন মনে হচ্ছে কথাটা উনি ঠাট্টা করে বলেননি। ফেলুদা আর একটা জায়গায় ডায়েরিটা খুলে বলল, এটা খুব মন দিয়ে পড়ে দেখুন। কথা নিয়ে খেলার একটা আশ্চর্য উদাহরণ। অনেক তথ্য, অনেক জটিল মনের ভাব এই কয়েকটি কথার মধ্যে পুরে দেওয়া হয়েছে। আমরা পড়লাম, আমি আজ থেকে পালক। পালক ইজ ইকুয়াল টু ফেদার ইজ ইকুয়াল টু হালকা। পালক ইজ ইকুয়াল টু পালন কর্তা। আজ থেকে সমীর ভার আমার, সমী আমার মুক্তি। সমী যে শঙ্করলাল মিশ্র সেটা আমি বুঝতে পারলাম। ফেলুদা বলল, শঙ্করলালকে মানুষ করার ভার বহন করতে পেরে মহেশবাবুর মন থেকে একটা ভার নেমে গেছে। কিন্তু এই ভারটা যে কিসের ভার সেইটা জানা দরকার। ফেলুদা খাট থেকে উঠে কিছুক্ষণ চিন্তিতভাবে পায়চারি করল। আমি ডায়েরিগুলোর দিকে দেখছিলাম। কি অদ্ভুত লোক ছিলেন এই মহেশ চৌধুরী। বেঁচে থাকলে ফেলুদার সঙ্গে নিশ্চয়ই ভাব জমে যেত, কারণ ফেলুদারও হেয়ালির দিকে ঝোঁক, আর হেয়ালির সমাধানও করতে পারে আশ্চর্য চটপট। লালমোহনবাবু খাটের এক কোণায় ভুরু কুঁচকে বসেছিলেন। বললেন, অখিলবাবু ভদ্রলোকের এত বন্ধু ছিলেন, ওকে কোবরেজি ওষুধও দিয়েছেন, ওর কুষ্টি ঘেটেছেন। তার তো মহেশবাবুর নাড়ি নক্ষত্র জানা উচিত। আপনি ডায়েরি না ঘেঁটে তাকেই জেরা করুন না। ফেলুদা পায়চারি থামিয়ে একটা 4 মিনিট ধরিয়ে বলল, এই ডায়েরিগুলোর মধ্যে দিয়ে আমি আসল মানুষটার সঙ্গে যোগ স্থাপন করার চেষ্টা করছি। ওই পেন্সিলগুলোতে লেখা ওই পেন্সিলের লেখাগুলোতে আমার কাছে মহেশ চৌধুরী এখনো বেঁচে আছেন। ওর ছেলেদের সম্বন্ধে কিছু পেলেন না ডায়েরিতে? প্রথম 15 বছরে বিশেষ কিছু নেই, তবে পরে। এই সময় একটা গাড়ি থামলো আমাদের গেটের বাইরে। ফিয়াটের হর্ন, চেনা শব্দ। আমরা 3 জনে বারান্দায় এসে দেখলাম অরুণবাবু হাতে একটা প্যাকেট নিয়ে গাড়ি থেকে নামলেন। মিস্টার সিং এর ওখানে যাচ্ছিলাম, এখানকার ফরেস্ট অফিসার, বললেন অরুণবাবু। তাই ভাবলাম বীরেনের চিঠিগুলো দিয়েই যাই। চিঠি অবশ্য নামে, তাও আপনি যখন চেয়েছেন। আপনাকে এই অবস্থায় এত ঝামেলার মধ্যে ফেললাম বলে আমি অত্যন্ত লজ্জিত। দ্যাটস অল রাইট, বললেন অরুণবাবু। বাবা যে কি বলতে চাইছিলেন সেটা আমার কাছেও রহস্য। দেখুন যদি আপনার বুদ্ধি কাটিয়ে কিছু বার করতে পারেন। সত্যি বলতে কি, আমি বাবার সঙ্গ খুব বেশি পাইনি জানেন। হাজারিবাগে আসি মাঝে মাঝে আমার কাজের ব্যাপারে, এককালে প্রায়ই আসতাম শিকারের জন্য।
তা বড় শিকার তো এরা বন্ধই করে দিয়েছে। কাল একটা সুযোগ পাওয়া গেছে, দেখি। কি সুযোগ? যে কারণে ওই সিংয়ের কাছে যাচ্ছি, খবর এসেছে যে রামগড়ের রাস্তায় আজ বিকেলেই নাকি বাঘটা দেখা গেছে। এদিকে একটি ট্রেনার তো হাসপাতালে, আর অন্যটি মালিকের সঙ্গে ঝগড়া টগড়া করে নিখোঁজ। যে বাঘটাকে যদি মারতেই হয় তো আমাকে মারতে দাও, অলরেডি তো তার দিকে গুলি চলেইছে। যদি জখম হয়ে থাকে তাহলে তো হি ইজ এ ডেঞ্জারাস বিস্ট। আমার বলার ইচ্ছে ছিল যে বাঘটাকে দেখে তো মোটেই জখম বলে মনে হয়নি, কিন্তু ফেলুদার ইশারাতে সেটা আর বললাম না। আমি তো সঙ্গে ওই 315টা নিচ্ছি, বললেন অরুণবাবু, কারণ এমনিতেই চারিদিকে প্যানিক। গরু ছাগলও গেছে এক আধটা। সার্কাসের খাঁচায় বন্দি অবস্থায় বুড়ো হয়ে মরাচ্ছে, জঙ্গলে গুলি খেয়ে মরাটা খারাপ কিসে? যাই হোক, আপনার ইন্টারেস্ট থাকলে আপনিও আসতে পারেন। কাল সকালে বেরোবো আমরা। দেখি, বলল ফেলুদা। আমার এই কাজটা কত দূর এগোয় তার উপরই নির্ভর করছে। ভালো কথা। অরুণবাবু যাবার জন্য পা বাড়িয়েছিলেন, ফেলুদার কথায় থামলেন। ফেলুদা বলল, সেদিন পিকনিকে আপনি তো বন্দুক ছুঁড়েছিলেন, তাই না? ভদ্রলোক হেসে উঠলেন। আপনি বোধহয় ভাবছিলেন যে বন্দুক চলল অথচ শিকার নেই কেন, গোয়েন্দার মন তো। ওয়েল, আই মিসড ইট। সেরা শিকারেরও কি লক্ষ্য সবসময় অব্যর্থ হয় মিস্টার মিত্তির? বিলেত থেকে লেখা মহেশবাবুর দ্বিতীয় ছেলের চিঠিগুলো থেকে সত্যিই বিশেষ কিছু জানা গেল না। চিঠি বলতে সবই পোস্টকার্ড, আর তার একদিকে ছবি আর অন্যদিকে ঠিকানা। যেখানে ঠিকানা ছাড়াও কিছু লেখা আছে সেখানে বীরেন তার বাবার দেওয়া নাম ব্যবহার করেছে, দুরি। নটায় মুলাকি প্রসাদ ডিনার রেডি করে আমাদের ডাক দিল। ফেলুদা ডায়েরি আর খাতা নিয়েই খেতে বসল। যে সংকেতগুলো তৎক্ষণাৎ সমাধান হচ্ছে না সেগুলো সে নিজের খাতায় লিখে রাখছে। বাঁ হাতে লিখছে এবং দিব্যে লিখছে। লালমোহনবাবু একবার খালি বললেন যে লেখা বন্ধ না করলে আজকের মাংসের কারিটা ঠিক জাস্টিস করতে পারবেন না, দুর্ধর্ষ হয়েছে। ফেলুদা বলল, বাঁদর সমস্যা নিয়ে পড়েছি, এখন এই মাংস টাংস বলে ডিস্টার্ব করবেন না। আমি লক্ষ্য করছিলাম যে ফেলুদার ভুরুটা সাংঘাতিক কুঁচকে রয়েছে, যদিও ঠোঁটের কোণে একটা হাসির আভাসও রয়েছে। জিজ্ঞেস করতেই হলো যে ব্যাপারটা কি। ফেলুদা ডায়েরি থেকে পড়ে শোনাল। অগ্নির উপাসকের অসীম বদান্যতা, নবরত্ন বাঁদরের হিসাবে 2000 পা। লালমোহনবাবু বললেন, রাঁচিতে পাগলাগারদ আছে বলে ওখানকার বাসিন্দারাও নাকি একটু ইয়ে হয় বলে শুনেছি, সেটাও একটু মনে রাখবেন। ফেলুদা এই কথায় কোনো মন্তব্য না করে বলল, অগ্নির উপাসক পার্সিদের বলে জানি, কিন্তু বাকিটা সম্পূর্ণ ধোঁয়া। তাতে লালমোহনবাবু বললেন যে প্রথমত নবরত্ন বাঁদর বলে কোনো রকম বাঁদর হয় কি না সে বিষয়ে ওর সন্দেহ আছে, আর দ্বিতীয়ত 9টা রত্নের কি করে 2000 পা হয়, আর বাঁদর কি করে সে হিসেবটা করে সেটা কোনো মতেই বোধগম্য হচ্ছে না। এবার খাতা বন্ধ করে আপনি একটু বিশ্রাম করুন। লালমোহনবাবুর বলার জন্য নিশ্চয়ই নয়, হয়তো চোখ আর মাথাটাকে একটু রেস্ট দেওয়ার জন্য ফেলুদা খাবার পরে হাঁটতে বেরোলো। অবশ্যই একা নয়, আমাদের দুজনকে সঙ্গে নিয়েই।
পূর্ণিমার চাঁদ এই কিছুক্ষণ হলো উঠেছে। তার গায়ের রং থেকে এখনো হলুদের ছোপটা যায়নি। আকাশে মেঘ জমেছে। তাই দেখে জটায়ু বললেন, চন্দ্রালোক ক্ষণস্থায়ী বলে মনে হচ্ছে। পশ্চিম দিক থেকে মাঝে মাঝে একটা দমকা বাতাস দিচ্ছে, আর তার সঙ্গে একটা শব্দ ভেসে আসছে, যেটা ভালো করে শুনলে বোঝা যায় যে সার্কাসের ব্যান্ড। ডাইনে মোড় নিয়ে দুটো বাড়ি পরেই কৈলাস। এক সারি ইউক্যালিপটাসের ফাঁক দিয়ে বাড়িটা দেখা যাচ্ছে। দোতলার ঘরের একটা জানালা খোলা, ঘরে আলো জ্বলছে। সেই আলোর সামনে দিয়ে কি যেন একটা দ্রুত পায়চারি করছে। ফেলুদারও চোখ সেই দিকে। আমরা হাঁটা থামিয়েছি। কার ঘর ওটা? প্রীতিমবাবুর। পায়চারি করছেন নীলিমা দেবী। একবার জানালায় এসে থামলেন, আবার সরে গিয়ে পায়চারি। বেশ অস্থির ভাব। আমরা আবার চলা শুরু করলাম। জানালাটা ক্রমেই দৃষ্টির আড়াল হয়ে গেল। পরপর আরও বাড়ি, প্রত্যেকটাতেই বেশ বড় কম্পাউন্ড। রেডিওতে খবর বলছে, যদিও কোন বাড়িতে রেডিও চলছে সেটা জানি না। লালমোহনবাবু আর একটা বেমানান রবীন্দ্রসঙ্গীত ধরতে যাচ্ছিলেন। গুনগুনানি শুনে মনে হলো যে ধানের ক্ষেতের রৌদ্র ছায়ায়। এমন সময় দেখলাম দূরে একজন লোক রাস্তা দিয়ে এগিয়ে আসছে আমাদের দিকে। গায়ে নীল রঙের পুলোভার। আর একটু কাছে এলেই চিনতে পারলাম। আপনাদের ওখানেই যাচ্ছিলাম, নমস্কার করে বললেন শঙ্করলাল মিশ্র। চেহারা দেখে মনে হলো অনেকটা সামলে নিয়েছেন, যদিও সেই হাসি খুশি ছেলে মানুষই ভাবটা এখনো ফিরে আসেনি। কি ব্যাপার বলল ফেলুদা। আপনাকে একটা অনুরোধ করব। কি অনুরোধ? আপনি আপনি তদন্ত ছেড়ে দিন। হঠাৎ এমন একটা অনুরোধে রীতিমতো হকচকে গিয়েছিলাম, কিন্তু ফেলুদা বেশ স্বাভাবিকভাবেই বলল, কেন বলুন তো? এতে কারোর উপকার হবে না মিস্টার মিত্তির। ফেলুদা একটুক্ষণ চুপ থেকে একটা হালকা হেসে বলল, যদি বলি আমার নিজের উপকার হবে। মনে খটকা থাকলে আমি বড় উদ্বেগ বোধ করি মিস্টার মিশ্র, সেটাকে দূর না করা অবধি শান্তি পাই না। তাছাড়া মৃত্যুশয্যায় একজন একটা কাজের ভার আমাদের দিয়ে গেছেন, সেটা না করেও আমার শান্তি নেই। এইসব কারণে তদন্ত আমাকে চালাতেই হবে। উপকার অপকারের প্রশ্নটা এখানে খুব বড় নয়। ভেরি সরি, আপনার অনুরোধ আমি রাখতে পারলাম না। শুধু তাই নয়, এই তদন্তের ব্যাপারে আমি আপনাকে অনুরোধ করব যে আমাকে একটু সাহায্য করুন। মহেশবাবু সম্বন্ধে আর কেউ না ভাবুন, আপনি তাকে শ্রদ্ধা করতেন, এটা তো ঠিক। নিশ্চয়ই ঠিক। ফেলুদার কথাটা মনে ধরতে কিছুটা সময় নিল বলেই বোধহয় জবাবটা এলো একটু পরে, কিন্তু যখন এলো তখন বেশ জোরের সঙ্গেই এলো। নিশ্চয়ই ঠিক। আবার বললেন শঙ্করলাল। তারপর তার গলার সুরটা কেমন যেন বদলে গেল। বললেন, যে শ্রদ্ধাটা বহুদিন ধরে ক্রমে ক্রমে গড়ে ওঠে, সেটাকে কি এক ধাক্কায় ভাঙতে দেওয়া উচিত? আপনি কি সেটাই করছিলেন? হ্যাঁ, সেটাই করছিলাম, কিন্তু সেটা ভুল। এখন বুঝেছি সেটা মস্ত ভুল, আর বুঝতে পেরে মনে শান্তি হচ্ছে। তাহলে আপনার কাছে সাহায্য আশা করতে পারি? কি সাহায্য চাইছেন বলুন? ফেলুদার দিকে সোজাসুজি চেয়ে বেশ সহজভাবে কথাটা বলল শঙ্করলাল।
তার দুই ছেলের প্রতি মহেশবাবুর মনোভাব কেমন ছিল সেটা জানতে চাই। চৌধুরী পরিবার সম্বন্ধে আপনি যতটা নিরপেক্ষভাবে বলতে পারবেন তেমন অনেকেই পারবেন না। শঙ্করলাল বললেন, আমি যেটুকু বুঝেছি তাই বলছি। আমার বিশ্বাস শেষ বয়সে বীরেন ছাড়া আর কারোর ওপর টান ছিল না মহেশবাবুর। অরুণদা আর প্রীতিন দুজনেই ওকে হতাশ করেছিল। সেটার কোনো কারণ বলতে পারেন? সেটা পারবো না জানেন, কারণ ওই দুই ভাইয়ের সঙ্গে আমার বিশেষ যোগাযোগ ছিল না অনেক দিন থেকেই। তবে অরুণদাকে যে জুয়ার নেশায় পেয়েছে সে কথা আমাকে একদিন মহেশবাবু বলেছিলেন। সোজা করে বলেননি, ওর ওর নিজস্ব ভাষায় বলেছিলেন। আমি বুঝতে পারিনি, শেষে ওকেই বুঝিয়ে দিতে হলো। বলে, অরুণ গুড হলে আমি খুশি হতো। বেটার হয়েই আমায় চিন্তায় ফেলেছে। শুনছি নাকি আজকাল মহাজাতি ময়দানে যাতায়াত করছে নিয়মিত। বেটার তো বুঝতেই পারছেন, আর আর জাতি হলো রেস। মহাজাতি ময়দান হলো মহেশবাবুর ভাষায় রেসের মাঠ। ফেলুদা বলল, কিন্তু প্রীতিনবাবু তাকে হতাশ করবেন কেন? উনি তো ইলেকট্রনিক্সে বেশ। ইলেকট্রনিক্স? শঙ্করলাল যেন আকাশ থেকে পড়লেন। ও কি আপনাকে তাই বলেছে নাকি? ইন্ডোভিশনের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই? শঙ্করলাল সশব্দে হেসে উঠলেন। হরি হরি, ইন্ডোভিশন? প্রীতিন একটা সওদাগরি অফিসে সাধারণ চাকরি করে, সেটাও ওর শ্বশুরের সুপারিশে দেওয়া। ওই প্রীতিন ছেলে খারাপ নয়, কিন্তু অত্যন্ত ইমপ্র্যাকটিক্যাল আর খামখেয়ালি। এককালে সাহিত্য টাইত্য করতে চেষ্টা করেছে, কিন্তু সেও খুব মামুলি। ওর ওই স্ত্রী বড়লোক বাপের একমাত্র মেয়ে। ও যে গাড়িটাতে এসেছে সেটা ওর শ্বশুরের। অফিস থেকে ছুটি পাচ্ছিল না, তাই আসতে দেরি হয়েছে। এবার আমাদের আকাশ থেকে পড়ার পালা। তবে ওর পাখির নেশাটা খাঁটি, ওতে কোনো ফাঁকি নেই। ফেলুদা বলল, আর একটা প্রশ্ন আছে। বলুন। সেদিন রাজরাপ্পায় যে গেরুয়াধারীটির সঙ্গে আপনি কথা বলছিলেন, তিনি কি বীরেন্দ্র? হঠাৎ এরকম একটা প্রশ্ন শুনে শঙ্করলাল থতমত খেলেও মনে হলো চট করে সামলে নিলেন। কিন্তু উত্তর যেটা দিলেন সেটা সোজা নয়। আপনার যা বুদ্ধি, আমার মনে হয় আপনি ক্রমে সব কিছুই জানতে পারবেন। এটা জিজ্ঞেস করার একটা কারণ আছে, বলল ফেলুদা। যদি তিনি বীরেন হন, তাহলে মহেশবাবুর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে আমার একটা জিনিস দিতে হবে। আপনি আপনি প্রয়োজনে বীরেনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবেন কি? শঙ্করলাল বললেন, মহেশবাবুর শেষ ইচ্ছে যাতে পূরণ হয় তার চেষ্টা আমি করব, এটা আমি কথা দিচ্ছি। এর এর বেশি কিছু আর বলতে পারবো না, আমায় মাফ করবেন। কথাটা বলেই শঙ্করলাল যে পথে এসেছিলেন আবার সেই পথেই ফিরে গেলেন। আমরা যে হাঁটতে হাঁটতে বেশ অনেকখানি পথ চলে এসেছিলাম সেটা বুঝতেই পারিনি। ফেলুদা টর্চের আলোয় ঘড়ি দেখে বলল, 10:30। আমরা ফিরতি পথ ধরলাম। কৈলাসে সব বাতি নিভে গেছে, চাঁদ ঢেকে গেছে মেঘে। সার্কাসের বাজনাও আর শোনা যাচ্ছে না। এই থমথমে পরিবেশে ফেলুদার বাদর বলে চেঁচিয়ে ওঠাটা এত অপ্রত্যাশিত যে লালমোহনবাবুর সঙ্গে সঙ্গে কোথায় কোথায় বলাতে কিছুই আশ্চর্য হলাম না। আমি অবশ্যই বুঝেছিলাম যে ফেলুদা মহেশবাবুর ওই
ডায়েরির বাঁদরের কথা বলছে। কি অদ্ভুত মাথা ভদ্রলোকের, বলল ফেলুদা। বাঁদরেও যে বই লিখেছে সেটা তো খেয়ালই ছিল না। আপনি সিম্পল ফ্র্যাকচারটাকে কম্পাউন্ড ফ্র্যাকচারে পরিণত করছেন কেন বলুন তো মশাই? শুধু বাঁদর সানাচ্ছে না, তার উপর আবার বই লিখিয়ে বাঁদর। গিবন 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 বলে উঠল ফেলুদা। আরে বাস, সত্যি তো, গিবন তো একরকম বাঁদর বটে। কিন্তু ফেলুদা হঠাৎ কেন জানি মুষড়ে পড়ল। বাড়ির ফটকের কাছাকাছি যখন পৌঁছেছি তখন চাপা গলায় বলতে শুনলাম, সাংঘাতিক দাও মেরেছে লোকটা, সাংঘাতিক। কে মশাই? জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। স্ট্যাম্প অ্যালবাম চোর, বলল ফেলুদা। রাত 12টা পর্যন্ত আমাদের ঘরে থেকে লালমোহনবাবু ফেলুদার হেঁয়ালির সমাধান দেখলেন। একটা হেঁয়ালির উত্তরের জন্য 11টার সময় কৈলাসে ফোন করতে হলো। 1951 18ই অক্টোবর মহেশবাবু লিখেছেন যে হি পাসেস অ্যাওয়ে। কার মৃত্যু সংবাদ ডায়েরিতে লেখা রয়েছে সেটা জানবার জন্য অরুণবাবুকে জিজ্ঞেস করে জানা গেল যে ওই দিনে অরুণবাবুর মা মারা গিয়েছিলেন। মার নাম জিজ্ঞেস করাতে তিনি বললেন যে মার নাম ছিল হিরণময়ী। তার ফলে বেরিয়ে গেল যে এইচই হলো হি। 1958তে কিছু লেখা পাওয়া গেল যেগুলো পড়লে মনে হয় ইংরেজি মটো, যেমন বি ফুলিশ, বি স্টাবার্ন, বি ডিটারমাইন্ড। তারপর যখন এলো বি লিভস ফর ইংল্যান্ড, তখন বোঝা গেল যে বি হচ্ছে বি, অর্থাৎ বীরেন। 1975-এর পাতায় পাওয়া গেল 3-এর বশ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অর্থাৎ 3 হলো লোভ। এ হচ্ছে অরুণবাবু। শেষ লেখা মহেশবাবুর জন্মদিনের আগের দিন। ফিরে আসা, ফিরে আসা, ব্যাস, তারপর আর কিচ্ছু নেই। ডায়েরি যখন দেখা শেষ হলো তখন রাত 1টা। ফেলুদার তখনও ঘুম আসেনি, কারণ আমি যখন লেপটা গায়ের ওপর টানছি তখন দেখলাম ও লালমোহনবাবুর দেওয়া সার্কাসের বইটা খুলল। উনি কথাই দিয়েছিলেন যে ওর পড়া হলে ফেলুদাকে পড়তে দেবেন, আর ফেলুদার পড়া হলে আমি পড়ব। যখন তন্দ্রার ভাব আসছে তখন শুনলাম ফেলুদা কথা বলছে, আর সেটা আমাকেই বলছে। আচ্ছা, কোথাও খুন হলে পুলিশে গিয়ে খুনের জায়গায় একটা নকশা করে যেখানে লাশ পাওয়া গেছে সেখানে একটা চিহ্ন করে দেয়। সেই চিহ্নটা কি জিনিস? এক্স মার্কস দ্য স্পট, আমি জিজ্ঞেস করলাম। ঠিক বলেছিস, এক্স মার্কস দ্য স্পট। এই এক্সটাই স্বপ্নে হয়ে গেল 2 হাত তোলা পা ফাঁক করা কালীমূর্তি, যেটা অরুণবাবুর দিকে চোখ রাঙিয়ে বলছে, তুই 2-এর বশ, তুই 2-এর বশ, তুই 2-এর বশ। আর অরুণবাবু চিৎকার করে বলছেন, আমি দেখছিলাম দেখছিলাম আমি দেখছিলাম। তারপরে কালীর মুখটা হয়ে গেল লালমোহনবাবুর মুখ, আর যেই মুখটা বলছে 1 মাসে 3000 বিক্রি, কালমোহন বেঙ্গলি, অমনি স্বপ্নটা ভেঙে গেল একটা শব্দে। দরজায় ধাক্কা লাগার শব্দ, আর তার সঙ্গে একটা ধস্তাধস্তির শব্দ। বাইরে বৃষ্টি পড়ছে এটাও বুঝতে পারলাম। আমার হাতটা আপনা থেকেই টেবিল ল্যাম্পের সুইচটার দিকে চলে গেল। আলো চলল না। বিহারেও যে লোডশেডিং হয় সেটা খেয়ালই ছিল না। নিচেতে ধূপ করে কি একটা পড়ার শব্দের সঙ্গে সঙ্গে ফেলুদার গলা,
টর্চ জাল তোপসে, আমারটা পড়ে গেছে। টেবিলের ওপরে হাতড়ে জলের গ্লাসটাকে মাটিতে ফেলে ভেঙে তবেই টর্চটা পেলাম। ফেলুদা ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছে। টর্চের আলোতে তার নিষ্ফল ক্রোধটা চোখে মুখে ফুটে বেরোচ্ছে। কে ছিল ফেলুদা? দেখিনি, তবে অনুমান করতে পারি লোকটা সন্ডা গোছে। কি মতলবে এসেছিল বলতো? চুরি। কই কিছু নেয়নি তো? নেয়নি, তবে নির্ঘাত নিত, যদি আমার ঘুমটা এতটা পাতলা না হতো। কি নিত? ফেলুদা এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কেবল বিড়বিড় করে বলল, এখন দেখছি ফেলু মিত্তিরই একমাত্র লোক নয় যে মহেশ চৌধুরীর সংকেতের মানে বুঝতে পারে, যদিও এটা একটু লেটে বুঝেছে। পরদিন সকালে লালমোহনবাবু সব শুনে টুনে বললেন, আমি প্রথম দিনই বলেছিলাম দরজা বন্ধ করে শোবেন, এসব জায়গায় চোর ডাকাতের উপদ্রব তো হবেই না। আপনি তো বাঘের ভয়ে দরজা বন্ধ করেছিলেন, আর আপনি চোরের জন্য খোলা রেখেছিলেন। বন্ধ রাখলে দুটোর হাত থেকেই সেফ। ওহে বুলাকি প্রসাদ, চটপট ব্রেকফাস্টটা দাও ভাই। এত তাড়া কিসের? বাঘ ধরা দেখতে যাবেন না? ধরবে কে? কারেন্ডিকার তো নিখোঁজ। নিখোঁজ হলে কি হবে? বাঘ মারার তাল হচ্ছে সেই খবর কি তার কাছে পৌঁছয়নি? ওফ, কি থ্রিলিং ব্যাপার মশাই, এ চান্স ছাড়া যায় না, বুঝলেন? আপনি ব্যাপারটা যে কি করে এত কামলি নিচ্ছেন জানি না। 8টা নাগাদ ব্রেকফাস্ট সেরে ডায়েরি আর চিঠির প্যাকেট নিয়ে কৈলাসে যাওয়ার জন্য তৈরি হয়েছি। এমন সময় অখিলবাবু এলেন। বললেন তার এক হোমিওপ্যাথ বন্ধু নাকি কাছেই থাকেন, তার কাছেই যাচ্ছিলেন, তাই আমাদের বাড়ি পথে পড়ে বলে ঢু মেরে যাচ্ছেন। ঘৃতকুমারীতে মহেশবাবুর মাথা ঠান্ডা হয়েছিল? ফেলুদা প্রশ্ন করল হালকাভাবে। ও বাবা, এত কথাও লিখেছে নাকি মহেশ ডায়েরিতে? আরও অনেক কথাই লিখেছেন। অখিলবাবু বললেন, আমার ওষুধের চেয়েও অনেক বেশি কাজ দিয়েছিল ওর মনের জোর, ওই যাকে বলে উইল পাওয়ার। সে যে কিভাবে মদ ছাড়ল সে তো আমি নিজের চোখে দেখেছি, সে তো আর ঘৃতকুমারীতে হয়নি। আচ্ছা, উইলের কথাই যখন তুললেন, তখন বলুন তো মহেশবাবুর উইল সম্বন্ধে কিছু জানেন কি না? আমি অবশ্যই দলিলের কথা বলছি, মনে জোরের কথা বলছি না। ডিটেল জানি না, তবে এটুকু জানি যে মহেশ একবার উইল করে পরে সেটা বাতিল করে আর একটা উইল করে। আমার ধারণা যে এই দ্বিতীয় উইলে বীরেনের কোনো অংশ ছিল না। অখিলবাবু অবাক হয়ে বললেন, এটা কি ডায়েরিতে পেলেন? না, এটা উনি মৃত্যুশয্যায় বলে গেছেন। সংকেতটা আপনার মনে আছে কিনা জানি না, প্রথমে দুটো আঙুল দেখালেন, তারপর উই উই বললেন, আর তারপর বুড়ো আঙুলটা নাড়ালেন। 2 আঙুল যদি দূরই হয় তাহলে ও ছাড়া আর কোনো মানে হয় না। আশ্চর্য সমাধান করেছেন তো আপনি। প্রথমে উইলে বীরেনের অংশ ছিল, কারণ তার কাছে চিঠি আসা বন্ধ হওয়ার পর 5 বছর অপেক্ষা করে ছেলে আর আসবে না ধরে নিয়ে গভীর অভিমানে বীরেনকে বাদ দিয়ে মহেশ নতুন উইল করে। বীরেন ফিরে এসেছে জানলে কি আবার নতুন উইল করতেন? আমার তো তাই বিশ্বাস। এবার ফেলুদা একটু ভেবে প্রশ্ন করল, আচ্ছা, বীরেন সন্ন্যাসী হয়ে যেতে পারে এমন কোনো সম্ভাবনা কি তার মধ্যে লক্ষ্য করেছিলেন? দেখুন, বীরেনের কুষ্ঠি আমি করি,
সে যে গৃহত্যাগী হবে সেটা আমি জানতাম। তাই যদি হয় তাহলে সন্ন্যাসী হওয়ার সম্ভাবনাটা তো আর উড়িয়ে দেওয়া যায় না, নাকি? আর একটা শেষ প্রশ্ন। সেদিন আপনি বলেছিলেন যে মহেশবাবুকে খুঁজতে যাচ্ছেন, অথচ আপনি এলেন আমাদের পরে। আপনি কি পথ হারিয়েছিলেন? মানে, জায়গাটা তো তেমন গোলকধাঁধা কিছু নয়। এই প্রশ্ন যে আপনি করবেন সেটা আমি জানতাম। মৃদু হেসে বললেন অখিলবাবু, জায়গাটা গোলকধাঁধা নয় ঠিকই, তবে পথটা দুভাগ হয়ে গেছে সেটা আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। আমার পক্ষে সহজই ছিল, কিন্তু ব্যাপার কি জানেন, ওই বুড়ো বয়সে ছেলেবেলার স্মৃতি মাঝে মাঝে জেগে ওঠে মনে। তাই সেরকমই একটা স্মৃতি আমাকে অন্য পথে নিয়ে যায়। সেটা আর কিছুই না, ওই 55 বছর আগে ওই দিকেই একটা পাথরে আমি আমার নামের আদ্যক্ষর আর তারিখ খোদাই করে রেখেছিলাম। গিয়ে দেখি সে পাথর এখনও আছে, আর সে খোদাইও আছে, ABC 15523। বিশ্বাস না হয় আপনি গিয়েও দেখতে পারেন। কৈলাসে গিয়ে নূর মোহাম্মদের কাছে শুনলাম যে অরুণবাবু আধ ঘন্টা আগে বেরিয়ে গেছেন বাঘের সন্ধানে। ছোট বাবা আছেন। প্রীতিনবাবু দোতলায় ছিলেন, খবর দিতে নিচে নেমে এলেন। তার হাতে চিঠি আর ডায়েরির প্যাকেট তুলে দিয়ে চলে আসছি এমন সময় বাধা পড়ল। নীলিমা দেবী। তিনি ঘরে ঢুকতে প্রীতিনবাবুর মুখ শুকিয়ে গেছে সেটা লক্ষ্য করলাম। আপনাকে আপনাকে একটা কথা বলার ছিল মিস্টার মিত্তির। সেটা আমার স্বামীরই বলা উচিত ছিল, কিন্তু উনি বলতে চাইছেন না। প্রীতিনবাবু তাঁর স্ত্রীর দিকে কাতরভাবে চেয়ে আছেন, কিন্তু নীলিমা দেবী সেটা গ্রাহ্যই করলেন না। তিনি বলে চললেন, সেদিন বাবাকে ওই অবস্থায় দেখে আমার স্বামীর হাত থেকে টেপ রেকর্ডারটা পড়ে যায়। আমি সেটা তুলে আমার ব্যাগে রেখে দিই। আমার মনে হয় যে সেটা আপনার কাজে লাগবে। এই নিন। প্রীতিনবাবু আবার বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ফেলুদা ধন্যবাদ দিয়ে চ্যাপটা ক্যাসেট রেকর্ডারটা কোটের পকেটেই পুরে নিল। প্রীতিনবাবুকে দেখে মনে হলো যে তিনি একেবারে ভেঙে পড়েছেন। আমার মন বলছিল যে বাঘ ধরার ব্যাপারে ফেলুদারও যথেষ্ট কৌতূহল আছে। গাড়িতে উঠেও হরিপদবাবুকে যা নির্দেশ দিল তাতে বুঝলাম যে আমার অনুমান ঠিক। লালমোহনবাবু যতটা সাহস নিয়ে বেরিয়েছিলেন তার কিছুটা বোধহয় কমেছে, কারণ যাবার পথে একবার ফেলুদাকে বললেন, ভদ্রলোকের তো অনেক বন্দুক ছিল মশাই, একটা চেয়ে নিলেন না কেন? আপনার ওই গোল্ড 32 এ ব্যাপারে কোনো কাজে লাগবে কি? তাতে ফেলুদা বলল, বাঘের গায়ে মাছি বসলে সেটা মারা চলবে। সারা পথ ফেলুদা টেপ রেকর্ডারটা চালিয়ে ভলিউম কমিয়ে কানের কাছে ধরে রইল। কি যে শুনল সেটা ওই জানে। কাল রাত্রে বৃষ্টি হওয়াতে রাস্তায় অনেক জায়গায় ভিজেছিল। বড় রাস্তা থেকে একটা মোড়ের কাছে এসে কাঁচা মাটিতে টায়ারের দাগ দেখে বুঝলাম যে কিছু গাড়ি মেন রোড থেকে বেঁকে ওই দিকেই গেছে। আমরাও বাঁয়ের রাস্তায় নিলাম, আর মাইলখানে গিয়েই দেখলাম রাস্তার বাঁ ধারে একটা বট গাছের পাশে 3 রকম গাড়ি দাঁড়িয়ে আছে। একটা বনবিভাগের জিপ, একটা অরুণবাবুর ফিয়াট, আর একটা বাঘের খাঁচা সমেত সার্কাসের ট্রাক। 5 জন লোক গাছটার তলায় বসেছিল। তারা বলল আধ ঘন্টা হলো যে বাঘ খোঁজার দল বনের ভিতর চলে গিয়েছে। কোন দিকে গেছে সেটাও তারা দেখিয়ে দিল। লোকগুলোর মধ্যে একটাকে সেদিন সার্কাসের তাঁবুতে দেখেছি।
ফেলুদা তাকেই জিজ্ঞেস করলো যে ট্রেনারও এসেছে কিনা। লোকটা বলল যে দ্বিতীয় ট্রেনার চন্দ্রন এসেছে। আমরা রওনা দিলাম। সামনে কি অভিজ্ঞতা আছে সেটা জানি না, তবে এইটুকু জানি যে অরুণবাবুর হাতে বন্দুক আছে, হয়তো বন বিভাগের শিকারীর হাতেও আছে। কাজেই ভয়ের কোনো কারণ নেই। লালমোহনবাবু মনে হলো একটু মুষড়ে পড়েছেন, তার কারণ নিশ্চয়ই কারান্ডিকারের বদলে ওই চন্দ্রনের আশা। ভিজে মাটিতে মাঝে মাঝে অস্পষ্ট পায়ের ছাপ গাইড হিসেবে কাজ করছে। বন ঘন নয়, শীতকালে আগাছাও কম, তাই এগোতে কোনো অসুবিধে হচ্ছিল না। এর মধ্যে দু একবার ময়ূর ডেকে উঠেছে। সেটা যে বাঘের সংকেত হতে পারে সেটা আমরা সবাই জানি। মিনিট 10 চলার পর শব্দটা পেলাম। বাঘের ডাক, তবে গর্জন বলবো না। ইংরেজিতে এটাকে গ্রাউল বলে, আর বাংলায় হয়তো গোঙানি বা গড়গড়ানি বা গজগজানি। ঘন ঘন ডাক আর বিরক্তির ডাক, বিক্রমের নয়। আরও কয়েক পা এগিয়ে যেতেই দুটো গাছের ফাঁক দিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। অদ্ভুত কেননা এই জিনিস সার্কাসের বাইরে কখনো যে দেখতে পাবো এটা স্বপ্নেও ভাবিনি। আমাদের সামনে বাঁয়ে 3 জন লোক দাঁড়িয়ে আছে। একটা বন্দুক অরুণবাবুর হাতে, সেটা উঁচিয়ে তাক করা আছে সামনের দিকে। আর 3 জনের পিছনে একটা খোলা জায়গা, যেটাকে বলা যেতে পারে সার্কাসের রিং। এই রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে ডান হাতে চাবুক আর বাঁ হাতে একটা গাছের ডাল নিয়ে একটা লোক। বাঁ কাঁধে ব্যান্ডেজ দেখে বুঝলাম যে ইনি হলেন ট্রেনার চন্দ্রন। আমার দিকে পিছনে ফিরে হাতের চাবুকটা মাঝে মাঝে সপাং করে মাটিতে মেরে চন্দ্রন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে যার দিকে, সে হলো আমাদের কালকে দেখা গ্রেট ম্যাজেস্টিক সার্কাস থেকে পালানো বাঘ সুলতান। এই ছাড়া আরও 4 জন লোক দাঁড়িয়ে আছে বাঁয়ে একটু দূরে। তাদের দুজনের হাতে যে শিকলটা রয়েছে সেটাই নিশ্চয়ই বাঘকে পরানো হবে, অবশ্যই যদি সে ধরা দেয়। সবচেয়ে অদ্ভুত লাগলো সুলতানের হাব ভাব। সে পালানোর কোনো চেষ্টা করছে না, অথচ ধরা দেবারও যেন বিন্দুমাত্র ইচ্ছে নেই। শুধু তাই নয়, তার চোখে মুখে যে রাগ আর অবজ্ঞার ভাবটা ফুটে উঠছে, সে বারবার বুঝিয়ে দিচ্ছে সেটা চাপা গর্জনে। চন্দ্রন যদিও বা এক পা করে এগোচ্ছে বাঘটার দিকে, তাকে দেখে মনে হয় না যে তার নিজের ওপর সম্পূর্ণ আস্থা আছে। সে যে একবার জখম হয়েছে এবং সেটা এই বাঘেরই হাতে, সেটা সে নিশ্চয়ই ভুলতে পারছে না। আমি আর চোখে মাঝে মাঝে দেখছি অরুণবাবুর দিকে। তিনি যেভাবে বন্দুক উঁচিয়ে স্থির লক্ষ্য নিয়ে দাঁড়িয়ে আছেন, বেশ বুঝতে পারছি যে সুলতান বেসামাল কিছু করলেই বন্দুক গর্জিয়ে উঠে তাকে ধরাশায়ী করে দেবে। আমার বাঁ পাশে 2 পা সামনে ফেলুদা পাথরের মতো দাঁড়ানো, আর ডাইনে লালমোহনবাবু। তার মুখ এমনভাবে হাঁ হয়ে রয়েছে যে মনে হয় না চোয়াল আর কোনো দিন উঠবে। ভদ্রলোক পরে বলেছিলেন যে তার ছেলে বয়সে তিনি নাকি যত সার্কাসে যত বাঘের খেলা দেখেছিলেন, তার সমস্ত স্মৃতি নাকি মুছে গেছে আজকের এই হাজারিবাগের বনের মধ্যে দেখা সার্কাসে। যাই হোক, চন্দ্রন যখন 5 হাতের মধ্যে, তখন সুলতান হঠাৎ
তার সমস্ত মাংসপেশি টান করে শরীরটা একটু নিচু করল। আর ঠিক সেই মুহূর্তে ফেলুদা একটা নিঃশব্দ লাফে অরুণবাবুর ধারে পৌঁছে গিয়ে তার বন্দুকের নলের উপর হাত রেখে মৃদু চাপে সেটাকে নামিয়ে দিল। সুলতান! গুরুগম্ভীর ডাকটা এসেছে আমাদের ডান দিক থেকে, আর যিনি ডাকটা দিয়েছেন তাকে আগে থেকে দেখতে পেয়েই যে ফেলুদাই কাজটা করেছে তাতে কোনো সন্দেহ নেই। সুলতান! 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 গম্ভীর স্বরটা নরম হয়ে এলো। অবাক হয়ে দেখলাম রঙ্গমঞ্চে অবতীর্ণ হলেন রিংমাস্টার কারান্ডিকার। এর হাতেও চাবুক, পরনে সাধারণ প্যান্ট আর শার্ট, গলা অনেকখানি নামিয়ে নিয়ে পোষা কুকুর বা বেড়ালকে যেমনভাবে ডাকে সেইভাবে ডাকতে ডাকতে কারান্ডিকার এগিয়ে গেলেন সুলতানের দিকে। চন্দ্রন হতভম্ব হয়ে পিছিয়ে গেল। অরুণবাবুর বন্দুক ধীরে ধীরে নেমে গেল। বন বিভাগের কর্তার মুখ লালমোহনবাবুর মুখের মতোই হাঁ হয়ে গেল। বনের মধ্যে 11 জন হতবাক দর্শক দেখল যে গ্রেট ম্যাজেস্টিক সার্কাসের রিংমাস্টার কি আশ্চর্য কৌশলে পালানো বাঘকে বশ করে তার গলায় চেন পরিয়ে দিল, আর তারপর সেই চেন ধরে সুলতানকে জঙ্গলের মধ্যে থেকে বার করে নিয়ে এলো একেবারে সার্কাসের খাঁচার কাছে। তারপর খাঁচার দরজা খুলে তার বাইরে টুল রেখে দিল সার্কাসের লোক, আর কারান্ডিকার চাবুকের এক আছাড়ের সঙ্গে সঙ্গে আপ বলতেই বাঘটা তীর বেগে ছুটে গিয়ে টুলে পা দিয়ে আবার সার্কাসের খাঁচায় বন্দি হয়ে গেল। আমরা একটু দূরে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিলাম। বাঘ খাঁচায় বন্দি হওয়া মাত্র কারান্ডিকার আমাদের দিকে ফিরে একটা সেলাম ঠুকল। তারপর সে একটা গাড়ির দিকে এগিয়ে গেল। এটা একটা প্রাইভেট ট্যাক্সি, যেটা আগে ছিল না। গাড়িটা চলে যাওয়ার পর অরুণবাবুকে বলতে শুনলাম, ব্রিলিয়ান্ট। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, থ্যাঙ্কস। কৈলাসে ফিরে এসে ফেলুদা প্রথমে অরুণবাবুর অনুমতি নিয়ে একটা টেলিফোন করল। কাকে সেটা জানি না। তারপর বৈঠকখানায় এলো, যেখানে আমরা সবাই বসেছি। নীলিমা দেবী চা পাঠিয়ে দিয়েছেন। ওরা 3 জনে কালই কলকাতা ফিরে যাচ্ছেন। মহেশবাবুর শ্রাদ্ধ কলকাতাতেই হবে। অখিলবাবুকে বাঘের খবরটা দেওয়াতে তিনি ঘটনাটা দেখতে পেলেন না বলে খুব আফসোস করলেন। আমিও ভাবছি কালই বেরিয়ে পড়ব, অবশ্যই যদি আপনার তদন্ত শেষ হয়ে থাকে, বললেন অরুণবাবু। ফেলুদা জানালো যে সব শেষ। আপনার পিতৃদেবের শেষ ইচ্ছা পালনেও কোনো বাধা নেই, সে ব্যবস্থাও হয়ে গেছে। অরুণবাবু চায়ের কাপ থেকে দৃষ্টি তুললেন। সে কি, বীরেনের খোঁজ পেয়ে গেছেন? আগে হ্যাঁ, আপনার বাবা ঠিকই অনুমান করেছিলেন। মানে? তিনি এখানেই আছেন। হাজারিবাগে? হাজারিবাগে। খুবই খুবই আশ্চর্য লাগছে আপনার কথাটা শুনে। আশ্চর্য লাগার সঙ্গে যে একটা অবিশ্বাসের ভাবও মিশে আছে, সেটা অরুণবাবুর কথার সুরেই বোঝা গেল। ফেলুদা বলল, আশ্চর্য তো হবারই কথা, কিন্তু আপনারও এরকম একটা সন্দেহ হয়েছিল, তাই নয় কি? অরুণবাবু হাতের কাপটা নামিয়ে সোজা ফেলুদার দিকে চাইলেন। শুধু তাই নয়,
আপনার মনে এমন ভয়ও ঢুকেছিল যে মহেশবাবু হয়তো আবার নতুন উইল করে আপনাকে বাদ দিয়ে বীরেনকে তার সম্পত্তির ভাগ দেবেন। ঘরের মধ্যে একটা অদ্ভুত থমথমে ভাব। লালমোহনবাবু আমার পাশে বসে সোফার একটা কুশন খামচে ধরেছেন। প্রীতিনবাবুর তো মাথায় হাত। অরুণবাবু উঠে দাঁড়িয়েছেন। তার চোখ লাল আর তার কপালের রগগুলো ফুলে উঠেছে। শুনুন মিস্টার মিত্তির, গর্জিয়ে উঠলেন অরুণবাবু, আপনি নিজেকে যত বড়ই গোয়েন্দা ভাবুন না কেন, আপনার কাছ থেকে এমন মিথ্যে অমূলক ভিত্তিহীন অভিযোগ আমি বরদাস্ত করব না। জগৎ সিং! পিছনের দরজা দিয়ে বেয়ারা এসে দাঁড়ালো। আর একটি পাও এগোবে না তুমি। ফেলুদার হাতে রিভলভার। সেটা লক্ষ্য অরুণবাবুর পিছনে জগৎ সিং এর দিকে। ওর মাথার একগোছা চুল কাল রাত্রে আমার হাতে উঠে এসেছিল। আমি জানি ও আপনারই আজ্ঞা পালন করতে এসেছিল আমার ঘরে। ওর মাথার খুলি উড়ে যাবে যদিও এক পাও এগোয় আমার দিকে। জগৎ সিং পাথরের মতো দাঁড়িয়ে রইল। অরুণবাবু কাঁপতে কাঁপতে বসে পড়লেন সোফাতে। আপনি আপনি কি বলতে চাইছেন? শুনুন সেটা মন দিয়ে, বলল ফেলুদা। আপনি হুইল চেঞ্জ করার রাস্তা বন্ধ করার জন্য আপনার বাবার চাবি লুকিয়ে রেখেছিলেন। টিভি সেটা দেখেছিল মহেশবাবুকে চাবি খুঁজতে। মহেশবাবু হেয়ালি করে তার নাতনিকে বলেছেন যে তিনি কি হারিয়েছেন, তাই কি খুঁজছেন। এই কি হলো কি, অর্থাৎ চাবি। কিন্তু চাবি সরিয়েও আপনি নিশ্চিন্ত হননি। তাই আপনি সেদিন ওই রাজরাপ্পায় সুযোগ পেয়ে আপনার মোক্ষম অস্ত্রটি প্রয়োগ করেন আপনার বাবার উপর। আপনি জানতেন যে সেই অস্ত্রে মৃত্যু হতে পারে এবং সেটা হলেই আপনার কার্যসিদ্ধি হবে। পাগলের প্রলাপ বকছেন আপনি। সাক্ষী আছে অরুণবাবু, একজন নয়, 3 জন। যদিও তারা কেউই সাহস করে সেটা প্রকাশ করেননি। আপনার ভাই সাক্ষী, অখিলবাবু সাক্ষী আর শঙ্করলালও সাক্ষী। সাক্ষী যেখানে নির্বাক, সেখানে আপনার অভিযোগ প্রমাণ করছেন কি করে মিস্টার মিত্তির? উপায় আছে অরুণবাবু। 3 জন ছাড়াও আর একজন আছে যে নির্দ্বিধায় সমস্ত সত্য ঘটনা উদ্ঘাটন করবে। হঠাৎ কৈলাসের বৈঠকখানায় পাখির ডাক কেন? জলপ্রপাতের শব্দই বা কেন? অবাক হয়ে দেখলাম ফেলুদা তার কোটের পকেট থেকে প্রীতিনবাবুর ক্যাসেট রেকর্ডার বার করেছে। সেদিন একটা ঘটনা দেখে এবং কয়েকটি কথা শুনে বিহ্বল হয়ে প্রীতিনবাবু হাত থেকে এই যন্ত্রটা ফেলে দেন। নীলিমা দেবী এটা কুড়িয়ে নেন। এই যন্ত্রতে পাখির ডাক ছাড়াও আরো অনেক কিছু রেকর্ড আছে। এইবারে দেখলাম অরুণবাবুর মুখ ক্রমে লাল এবং লাল থেকে ফ্যাকাশের দিকে চলেছে। ফেলুদার ডান হাতে রিভলভার আর বাঁ হাতে টেপ রেকর্ডার। পাখির শব্দ ছাপিয়ে মানুষের গলা শোনা যাচ্ছে। ক্রমে এগিয়ে আসছে গলার স্বর, স্পষ্ট হয়ে আসছে। সেই গলাটি অরুণবাবুর গলা। বাবা, বীরু ফিরে এসেছে, এই ধারণা তোমার হলো কি করে? তারপর মহেশবাবুর উত্তর, বুড়ো বাপের যদি তেমন ধারণা হয়েই থাকে তো তাতে তোমার কি? তোমার এই বিশ্বাস মন থেকে দূর করতে হবে। আমি জানি সে আসেনি, আসতে পারেই না, অসম্ভব।
আমার বিশ্বাসেও তুমি হস্তক্ষেপ করবে? হ্যাঁ হ্যাঁ করব, কারণ কারণ বিশ্বাসের বশে একটা অন্যায় কিছু ঘটে যায়, সেটা আমি চাই না। কি অন্যায় বলছো তুমি? আমার যা পাওনা তা থেকে বঞ্চিত করতে দেব না তোমাকে আমি। কি কি বলছো তুমি? কি বলছি, একবার হুইল বদল করেছো তুমি বীরু আসবে না ভেবে, তারপর আবার হুইল আমি এমনিও চেঞ্জ করতাম। মহেশবাবুর গলার স্বর চড়ে গেছে, তাই পুরনো রাগ যেন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি বলে চলেছেন, তুমি আমার সম্পত্তির ভাগ পাবার আশা করো কি করে? তুমি অসৎ, তুমি জুয়ারি, তুমি চোর। লজ্জা করে না আমার আলমারি থেকে দোরাবজির দেওয়া স্ট্যাম্প অ্যালবাম? মহেশবাবুর বাকি কথা অরুণবাবুর কথায় ঢাকা পড়ে গেল। তিনি উন্মাদের মতো চেঁচিয়ে উঠেছেন, আর তুমি? আমি যদি চোর হই তবে তুমি কি? তুমি কি ভেবেছো আমি জানি না? দীনদয়ালের কি হয়েছিল আমি জানি না? না, তোমার চিৎকারে আমার ঘুম ভেঙে গিয়েছিল, সব দেখেছিলাম আমি পর্দার ফাঁক দিয়ে। ৩৫ বছর আমি মুখ বন্ধ রেখেছি। তুমি তুমি দীনদয়ালের মাথায় বাড়ি মেরেছিলে ওই পিতলের বুদ্ধমূর্তি দিয়ে। দীনদয়াল তো মরে যায়, তারপর ওই নূর মোহাম্মদ আর ড্রাইভারকে দিয়ে গাড়িতে করে তার লাশ। এরপরেই একটা ঝুপ শব্দ, আর কথা বন্ধ। তারপর শুধু পাখির ডাক আর জলের শব্দ। টেপ রেকর্ডার বন্ধ করে সেটা প্রীতিনবাবুকে ফেরত দিল ফেলুদা। মিনিট খানেক সকলেই চুপ, আর সকলেই কাঠ, এক ফেলুদা ছাড়া। ফেলুদা রিভলভার চালান দিল পকেটে, তারপর বলল, আপনার বাবা গর্হিত কাজ করেছিলেন, সাংঘাতিক অন্যায় করেছিলেন, সেটা ঠিক, কিন্তু তার জন্য তিনি ৩৫ বছর যন্ত্রণা ভোগ করেছেন। যত রকমে পেরেছেন প্রায়শ্চিত্ত করেছেন, তবুও তিনি শান্তি পাননি। যেদিন সেই ঘটনা ঘটে সেদিন থেকেই তার ধারণা হয়েছে যে তার এই জীবনটা অভিশপ্ত। তার অন্যায়ের শাস্তি তাকে একদিন না একদিন পেতেই হবে। অবশ্যই সেই শাস্তি যে এভাবে তার নিজের ছেলের হাত থেকে আসবে, সেটা তিনি ভেবেছিলেন কিনা জানি না। অরুণবাবু পাথরের মতো বসে আছেন, মেঝের ওই বাঘ ছালটার দিকে এক দৃষ্টে চেয়ে। যখন কথা বললেন তখন মনে হলো তার গলা স্বরটা আসছে অনেক দূর থেকে। একটা একটা কুকুর ছিল, আইরিশ টেরিয়ার, বাবার খুব প্রিয়। দীনদয়ালকে দেখতে পারত না কুকুরটা। একদিন কামড়াতে যায়, দীনদয়াল লাঠির বাড়ি মারে, কুকুরটা জখম হয়। বাবা ফেরেন রাত্রিরে পার্টি থেকে, কুকুরটা ওর ঘরেই অপেক্ষা করতো জানেন। সেদিন ছিল না। নূর মোহাম্মদ ঘটনাটা বলে, বাবা দীনদয়ালকে ডেকে পাঠান। রাগলে বাবা আর মানুষ থাকতেন না। ফেলুদার সঙ্গে আমরা উঠে পড়লাম। অখিলবাবু উঠছেন দেখে ফেলুদা বলল, আপনি একটু আমাদের সঙ্গে আসতে পারেন কি? একটু কাজ ছিল। চলুন, বললেন ভদ্রলোক। মহেশ চলে গিয়ে আমার তো এখন অখণ্ড অবসর। গাড়িতে অখিলবাবু বললেন, আমার নাম লেখা পাথরটার পাশে দাঁড়িয়েই আমি ওদের কথা শুনতে পাই। তাকে অনেক সময় জিজ্ঞেস করেছি যে হঠাৎ এত অন্যমনস্ক হয়ে পড়ে কেন। সে ঠাট্টা করে বলতো যে তুমি গুনে বার করো, আমি বলবো না। আশ্চর্য, তার জীবনের এত বড় একটা ঘটনা
সেটা যে উষ্টিতে কেন ধরা পড়ল না সেটা আমি বুঝতে পারছি না। হয়তো হয়তো আমারই অক্ষমতা। বাড়ির কাছাকাছি যখন পৌঁছেছি তখন বুঝতে পারলাম যে ফেলুদা কাকে ফোন করেছিল। ফটকের বাইরে দাঁড়িয়ে আছেন শঙ্করলাল মিশ্র। আপনার মিশন সাকসেসফুল? গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলো ফেলুদা। হ্যাঁ, বললেন শঙ্করলাল। বীরেন এসেছে। আমরা বৈঠকখানায় ঢুকতে সেই গেরুয়াধারী সন্ন্যাসী সোফা ছেড়ে দাঁড়িয়ে উঠে নমস্কার করলেন। লম্বা চুল, রুক্ষ লম্বা দাড়ি, লম্বা বলিষ্ঠ চেহারা। বাপের শেষ ইচ্ছার কথা শুনে বীরেন আসতে রাজি হলো। বললেন শঙ্করলাল, মহেশবাবুর উপরে কোনো আক্রোশ নেই ওর। যেমন আক্রোশ নেই তেমন আকর্ষণও নেই। বললেন বীরেন সন্ন্যাসী। শঙ্কর এবার অনেক চেষ্টা করেছিল আমাকে ফিরিয়ে আনতে। বলেছিল ওদের দেখলে তোমার টানটা হয়তো ফিরে আসবে। ওর কথাতেই আমি রাজরাপ্পায় গিয়েছিলাম সেদিন, কিন্তু দূর থেকেই দেখে বুঝেছিলাম যে আমার আত্মীয়দের ওপর আমার কোনো টান নেই। বাবা তবু আমাকে কিছুটা বুঝেছিলেন, তাই প্রথম প্রথম ওকে চিঠিও লিখেছি। কিন্তু তারপর সেই চিঠি তো আপনি বিদেশ থেকে লেখেননি। আমার বিশ্বাস আপনি দেশের বাইরে কোথাও যানইনি কোনো দিন। বীরেনবাবু কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ হেসে ফেললেন। আমি তো হতভম্ব, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। শঙ্কর আমাকে বলেছিল আপনার বুদ্ধির কথা, বললেন বীরেনবাবু, তাই আপনাকে একটু পরীক্ষা করছিলাম। তাহলে আর কি, খুলে ফেলুন আপনার এই অতিরিক্ত সাজ পোশাক। হাজারিবাগের রাস্তার লোকের পক্ষে ওটা যথেষ্ট হলেও আমার পক্ষে নয়। বীরেনবাবু হাসতে হাসতে তার দাড়ি আর পরচুলা খুলে ফেললেন। লালমোহনবাবু আমার পাশ থেকে চাপা গলায় কান 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 বলে থেমে গেলেন। আমি জানি তিনি আবার ওই ভুল নামটা বলতে যাচ্ছিলেন, কিন্তু এবার বললেও আর শুধরোতে পারতাম না, কারণ আমার মুখ দিয়েও কথা বেরুচ্ছে না। কথা বললেন অখিলবাবু। বীরেন বাইরে যায়নি মানে? ওর ওই চিঠিগুলো তাহলে? বাইরে না গিয়েও বিদেশ থেকে চিঠি লেখা যায় অখিলবাবু, যদি আপনার ছেলের মতো একজনকেও বন্ধু থাকে বিদেশে সাহায্য করার জন্য। আমার ছেলে? ঠিকই বলেছেন মিস্টার মিত্তির, বললেন বীরেন কারান্ডিকার। অধীর যখন ডুসেলডর্ফে, তখন ওকে চিঠি লিখে আমি বেশ কিছু ইউরোপীয় পোস্ট কার্ড আনিয়ে নিই। সেগুলোতে ঠিকানা আর যা কিছু লিখবার লিখে খামের মধ্যে ভরে ওর কাছেই পাঠাতাম, আর ও টিকিট লাগিয়ে ডাকে ফেলে দিত। অবশ্যই অধীর দেশে ফিরে আসার পর সে সুযোগটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই লুকোচুরির প্রয়োজনটা হলো কেন? বললেন অখিলবাবু। কারণ আছে। আমি বীরেনবাবুকে জিজ্ঞেস করতে চাই যে আমার অনুমান ঠিক কিনা। বীরেনবাবু কর্নেল সুরেশ বিশ্বাসের জীবনী পড়ে মুগ্ধ হয়েছিলেন এবং তার মতো বীর হতে চেয়েছিলেন। সুরেশ বিশ্বাস যে ঘর ছেড়ে খালাসি হয়ে বিদেশে গিয়ে শেষে ব্রাজিলে যুদ্ধ করে নাম করেছিলেন, সেটা আমার মনে ছিল। যেটা মনে ছিল না সেটা আমি কাল রাত্রে বাঙালি সার্কাস বলে একটা বই থেকে জেনেছি। সেটা হলো এই যে সুরেশ বিশ্বাস ছিলেন প্রথম বাঙালি যিনি বাঘ সিংহ ট্রেন করে সার্কাসের খেলা দেখিয়েছিলেন। তার সবচেয়ে আশ্চর্য খেলা ছিল সিংহের মুখ ফাঁক করে তার মধ্যে মাথা ঢুকিয়ে দেওয়া। এখানে লালমোহনবাবু কেন জানি ভীষণ ছটফট করে উঠলেন। তারপর, ও মশাই, ছ্যা 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 ছ্যা, এই সেদিন পড়লুম, তাও খেয়াল হলো না। ছ্যা 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 ছ্যা।
আপনি ছ্যাঁচাটা পরে করবেন, আগে আমাকে বলতে দিন। ফেলুদার ধমকে লালমোহনবাবু আবার ঠান্ডা হলেন। ফেলুদা বলে চলল, বীরেনবাবুর অ্যাম্বিশন ছিল আসলে বাঘ আর সিংহ নিয়ে খেলা দেখানো, কিন্তু বাঙালি ভদ্রলোকের ছেলে আজকের দিনে ওদিকে যেতে চাইছে শুনলে কেউ কি সেটা ভালো চোখে দেখত? মহেশবাবুই কি খুশি মনে মত দিতেন? তাই বীরেনবাবুকে ওই কৌশলের আশ্রয় নিতে হয়েছিল, তাই নয় কি? সম্পূর্ণ ঠিক বললেন বীরেনবাবু, কিন্তু আশ্চর্য এই যে একদিন পরে ছেলেকে রিংমাস্টার হিসেবে দেখেও মহেশবাবু তাকে চিনতে পেরেছিলেন, যদিও অরুণবাবু সামনে থেকে দেখেও চিনতে পারেননি। সেটার কারণ এই যে বীরেনবাবুর নাকে প্লাস্টিক সার্জারি করানো হয়েছিল, যে কারণে ছেলেবেলার ছবির সঙ্গেও নাকের মিল সামান্যই। তাই বলুন, তাই ভাবছি সবাই বীরেন বীরেন করছে, অথচ আমি কেন ঠিক চিনতে পারছি না। যাগ্গে, বলল ফেলুদা। এখন আসল কাজে আসি। ফেলুদা পকেট থেকে মুক্তানন্দের ছবিটা বার করল, তারপর বীরেনবাবুর দিকে ফিরে বলল, আপনি বোধহয় জানেন না যে আপনি আর ফিরবেন না ভেবে মহেশবাবু আপনাকে উইল থেকে বাদ দিয়েছিলেন। সেই উইল বদল করার আর উপায় ছিল না, অথচ আপনি একেবারে বঞ্চিত হন সেটাও উনি চাননি, তাই এই ছবিটা আপনাকে দিয়েছেন। ফেলুদা ছবিটা উল্টে পেছনটা খুলে ফেলল। ভিতর থেকে বেরোলো একটা ভাঁজ করা সেলোফেনের খাম, তার মধ্যে ছোট্ট ছোট্ট কতগুলো রঙিন কাগজের টুকরো। 3টি মহাদেশের 9টি দুষ্প্রাপ্য ডাকটিকিট আছে এখানে। অ্যালবাম চুরি যেতে পারে এই আশঙ্কায় তিনি তার সবচেয়ে মূল্যবান স্ট্যাম্প কটি এইভাবেই লুকিয়ে রেখেছিলেন। গিবন্স ক্যাটালগের হিসেবে 25 বছর আগে এই ডাকটিকিটের দাম ছিল 2000 পাউন্ড। আমার ধারণা আজকের দিনে প্রায় 50-60 হাজার টাকা। বীরেন্দ্র কারান্ডিকার খামটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখলেন সেটার দিকে, তারপর বললেন, সার্কাসের রিংমাস্টারের হাতে এই জিনিসটা বড়ই বেমানান মিস্টার মিত্তির। আমি খুব খুব অসহায় বোধ করছি। আমরা যাযাবর ঘুরে ঘুরে খেলা দেখিয়ে বেড়াই, আমাদের কাছে জিনিস। বুঝতে পারছি, এক কাজ করুন, ওটা আমাকেই দিন। কলকাতার কিছু স্ট্যাম্প ব্যবসায়ীর সঙ্গে চেনা আছে আমার, এর জন্য যা মূল্য পাওয়া যায় সেটা আমি আপনাকে পাঠিয়ে দেব। আমার উপর বিশ্বাস আছে তো আপনার? সম্পূর্ণ আছে, কিন্তু আপনার ঠিকানাটা যে আমাকে দিতে হবে। গ্রেট ম্যাজেস্টিক সার্কাস, বললেন বীরেনবাবু। গুড্ডি বুঝেছে যে আমাকে ছাড়া তার চলবে না। আমি এখনও কিছুদিন আছি এই সার্কাসের সঙ্গে। আজ রাত্রে সুলতানকে নিয়ে খেলা দেখাবো, আসবেন কিন্তু। রাত্রে গ্রেট ম্যাজেস্টিক সার্কাসে সুলতানের সঙ্গে কারান্ডিকারের আশ্চর্য খেলা দেখে বেরোবার আগে আমরা বীরেনবাবুকে থ্যাংক ইউ আর গুড বাই জানাতে তার তাঁবুতে গেলাম। আইডিয়াটা অবশ্যই লালমোহন বাবুর, আর কারণটাও বুঝতে পারলাম তার কথায়। আপনার নামটার মধ্যে একটা আশ্চর্য কাণ্ড কারখানা রয়েছে, বললেন জটায়ু। ডু ইউ মাইন্ড যদি এই নামটা আমি আমার সামনের উপন্যাসে ব্যবহার করি? সার্কাস নিয়ে এই গল্প, সুতরাং রিংমাস্টার একটা প্রধান চরিত্র। বীরেন্দ্রবাবু হেসে বললেন, নামটা তো আমার নিজের নয়, আপনি স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ জানিয়ে বাইরে বেরিয়ে আসার পর ফেলুদা বলল, তাহলে ইঞ্জেকশন বাদ? বাদ কেন মশাই? ইঞ্জেকশন দিচ্ছে বাঘকে, ভিলেন হচ্ছে সেকেন্ড ট্রেনার। বাঘকে নিস্তেজ করে কারান্ডিকারকে ডাউন করবে দর্শকদের সামনে। আর ট্র্যাপিজ? ট্র্যাপিজ ইজ নাথিং।
অবজ্ঞা আর বিরক্তি মেশানো সুরে বললেন লালমোহন গাঙ্গুলি। আপনারা শুনছিলেন লেখক সত্যজিৎ রায়ের লেখা ছিন্নমস্তার অভিশাপ গল্পটি। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই চ্যানেলে গল্পের বৈঠকের সমস্ত গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ আমাদের একটু সাহায্য করুন, আমাদের পাশে থাকুন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না ফর ফিউচার আপডেটস। তো আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা গল্পের সঙ্গে। নমস্কার।